হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করব যার নাম অলিম্পিয়াড সলভ সিরিজ। তোমরা অনেকেই অনেকদিন ধরে বলছিলে যে ভাইয়া অলিম্পিয়াডে কেমন প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলোকে কিভাবে সলভ করতে হয় এটা একটু আমাদেরকে শিখিয়ে দেন। তো আমি ভাবলাম বেসিক থেকেই বেশ কিছু সহজ থেকে কঠিন প্রশ্নের দিকে যাব এবং প্রায় প্রতিদিনই রেগুলারলি আমরা কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে তোমরা দেখবা, সলভ করবা এবং তোমাদের মধ্যে সলভ করার একটা ক্যাপাসিটি বাড়তে থাকবে। একটা কথা অবশ্যই উল্লেখযোগ্য যে যে কোনো কিছু ভালো করতে হলে, কোনো পরীক্ষা হোক বা কোনো স্কিল হোক, যদি তুমি ভালো করতে চাও, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। তুমি যতই ভালো পারো না কেন কোনো একটা কনসেপ্ট, প্র্যাকটিস না করলে কোনো না কোনো ফাঁক ফোকর থাকেই সেখানে। তো প্র্যাকটিস করলে সেই ফাঁক ফোকর গুলা ক্লিয়ার হয়ে যায় এবং খুব স্কিলফুল হওয়া যায়। তো এখন আমরা শুরু করে দিই, জাস্ট প্র্যাকটিস দিয়েই আমরা অলিম্পিয়াডকে ক্র্যাক করবো ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা যে প্রশ্নটা নিয়ে আসলাম, একদম প্রথম পর্বের প্রথম প্রশ্ন, I3+ এবং I3-, এই দুইটা আয়নের জিওমেট্রি, শেপ, ইলেকট্রনিক কনফিগারেশন এবং ভ্যালেন্সি ব্যাখ্যা। তো শুরুতেই আমরা খেয়াল করি I3+ এর নাম কি। এই নামও কিন্তু অনেকটা, নাম বের করাও কিন্তু একটা ভালো জানার বিষয়, তাই না? কেমিস্ট্রিতে যদি কোনো একটা যৌগের নাম জানা থাকে, দ্যাট মিনস তুমি ওই যৌগটা সম্পর্কে অনেক কিছু জানো। কারণ যৌগের প্রপার্টি জানা থাকলেই যৌগের নাম জানা যায়। নামের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য নিহিত থাকে। যেমন এটার নাম ট্রাই আয়োডোনিয়াম আয়ন। আয়োডোনিয়াম কারণ কি, এটা একটা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন। 3টা আয়োডিন থাকবে এবং এর মধ্যে একটা প্লাস চার্জ থাকবে। আর যদি হয় I3-, এটা হচ্ছে ট্রাই আয়োডাইড আয়ন। বুঝা গেল? যখন মাইনাস হবে অর্থাৎ অ্যানায়ন হবে, অ্যানায়নের নামের শেষে হয় IDE, আইড। আচ্ছা, এই দুটো আয়ন নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে। I3 বা I4 আমরা বাদ দিলাম, শুধু আয়োডিনের যোজনী কত? আমরা যদি যোজনী সম্পর্কে ভালো ধারণা পেতে পারি বা ভালো ধারণা নিতে পারি, তাইলে এই সমস্ত যৌগ সম্পর্কে জানা খুব সহজ হয়। কারণ যোজনী মানেই যুক্ত হওয়ার ক্ষমতা, তাই না? এরা যেভাবে যুক্ত হবে, এই যোজনী সম্পর্কে আইডিয়া হয়ে গেলে যৌগ ব্যাখ্যা করা খুব সহজ হয়। আচ্ছা, প্রথমত আমরা ব্যাখ্যা করলাম যে আয়োডিনের যোজনী কত। তো তোমাদের জন্য আমি আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করে রাখলাম। আয়োডিনের 53টা ইলেকট্রন থাকে। খুব সহজে ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা নিকটস্থ নিষ্ক্রিয় যে মৌলটা থাকে তাকে লিখে দিব। যেমন ক্রিপ্টন 36, তারপরে শক্তি অনুসারে 4d10, 4d10, 5s2। আমরা যোজ্যতা স্তরে সবসময় চেষ্টা করব অরবিটাল গুলোকে বক্স আকারে দেখানোর জন্য এবং এই জায়গাতে হুন্ডের নীতি যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো 5s2, তারপরে 5p5। তাহলে এই 5p অরবিটালের মধ্যে 5টা ইলেকট্রনকে আমরা পাঠাবো। হুন্ডের নীতি অনুসারে সবসময় সর্বাধিক অযুগ্ম অবস্থায় ইলেকট্রনকে পাঠাই, একমুখী স্পিনে পাঠাই, প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে, ঠিক এইভাবে। তো দেখাই যাচ্ছে স্বাভাবিক অবস্থায় আয়োডিনের যোজনী কিন্তু 1, কারণ এর মধ্যে একটাই বেজোড় ইলেকট্রন আছে। আর আমরা জানি বেজোড় ইলেকট্রন মানে হাত। যোজনী এই হাত দিয়ে সে বন্ধন তৈরি করতে পারবে, সে হ্যান্ডশেক করতে পারবে আরেকজনের সাথে। আচ্ছা, তো ঠিক এইভাবে হাইড্রোজেনের একটা হাত আছে, আয়োডিনের একটা হাত আছে, এই একটা হাত তারা শেয়ার করলো, হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করার মাধ্যমে একটা বন্ধন তৈরি করলো। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় এরকম। আয়োডিনের কিন্তু আরো বেশ কয়েকটা যোজনী আছে। স্বাভাবিকভাবে আয়োডিনের একটা, কিন্তু যদি একে আমরা শক্তি প্রয়োগ করতে থাকি তখন এই যে পেয়ার গুলো আছে না, পি অরবিটালের পেয়ার ইলেকট্রন গুলা ভেঙে যাবে। এই পেয়ার গুলা ভেঙে ভেঙে এই যে ফাঁকা যে ডি অরবিটাল আছে, এই ডি অরবিটালে আসতে থাকবে। এই তো ফাঁকা ডি অরবিটালে যেতে থাকবে। তো বুঝতেই পারতেছো, যদি কোনো অ্যাটমের মধ্যে, মৌলের মধ্যে যোজ্যতা স্তরে জোড়বদ্ধ ইলেকট্রন থাকে এবং ওই একই স্তরে যোজ্যতা স্তরে যদি ফাঁকা অরবিটাল থাকে, এই দুইটা শর্তেই মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। এই পেয়ারগুলা ভেঙে ভেঙে ফাঁকা অরবিটালে যেয়ে জায়গা করে নেবে, ঠিক এইভাবে। যখনই আমরা শক্তি দিতে থাকবো এইভাবে বাড়তে থাকবে। তো দেখা যায় যোজনী সবসময় বৃদ্ধি পায় 2 করে, কারণ একটা পেয়ার যখন ভাঙবে, এই তো একটা পেয়ার যখন ভাঙবে তখন কিন্তু 2টা বিজোড় ইলেকট্রন তৈরি হবে। আর আমরা জানি বিজোড় ইলেকট্রন মানে হাত, একটা করে পেয়ার ভাঙবে আর 2টা করে যোজনী উন্মুক্ত হবে। তো স্বাভাবিকভাবে 1,
তারপরে একটা পেয়ার ভাঙলে হয়ে যাবে 3, আর একটা পেয়ার ভাঙলে হয়ে যাবে 5, আর একটা পেয়ার অর্থাৎ s অরবিটালের দুইটা ইলেকট্রন পেয়ার ভেঙে গেলেও হয়ে যাবে 7। সুতরাং আয়োডিনের এই 4টা যোজনী রয়েছে। ভালো কথা, আয়োডিনের 4টা যোজনী রয়েছে। কিন্তু যদি এই প্রশ্নটা করি, যদি আমি করি তাইলে কয়জন অ্যান্সার করতে পারবা? I প্লাস, আমরা যদি আয়োডিন থেকে একটা ইলেকট্রনকে সরায় নিয়ে যাই, আয়োডোনিয়াম আয়নের যোজনী কত হবে? খুবই চিন্তা করার মতো একটা প্রশ্ন। তারপর যদি আমি এটা বলি I মাইনাস অর্থাৎ আয়োডাইড আয়ন, আয়োডাইড আয়নের যোজনী কত হবে, অর্থাৎ আয়ন হিসেবে যোজনী কত হবে? আচ্ছা, আমি যদি একদম ডিরেক্ট অ্যান্সার বলে দেই, সেটা হচ্ছে আয়োডোনিয়াম আয়নের যোজনী 2, এর দুটো যোজনী আছে। আর আয়োডাইড আয়নের একটাও যোজনী নাই, শূন্য, এর যোজনী একদম শূন্য। ঠিক আছে? তো কিভাবে, তোমরা একটু চিন্তা করো, ভিডিওটা পজ করে তোমরা একটু ভাবো যে কিভাবে I প্লাস আয়নের যোজনী 2 আর I মাইনাস আয়নের যোজনী শূন্য হয়। আশা করি তোমাদের চিন্তা করার পর্ব শেষ। এবার চলো দেখি তোমাদের চিন্তাটা ঠিক আছে কিনা। তো যখন আমি জাস্ট যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটাকে দেখাই, 5s আছে দুইটা, আর আছে 5p। 5p তে 5টা ইলেকট্রন ছিল, যেখানে একটা বেজোড় আর বাকি দুইটা অরবিটাল জোড় ইলেকট্রন দ্বারা পূর্ণ। এই তো ঠিক এরকম, এরকম। কিন্তু যখনই একটা ইলেকট্রন বের হয়ে যাবে, তো তোমাদের কাছে আমার প্রশ্ন, আরেকটা প্রশ্ন, যে এই ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে? এটা কি বিজোড় ইলেকট্রনটাই বেরোবে নাকি জোড়বদ্ধ ইলেকট্রনগুলা থেকে বেরোবে? অ্যান্সার হচ্ছে জোড়বদ্ধ ইলেকট্রনগুলা থেকে বেরোবে। কারণ যখন বেজোড় অবস্থায় থাকে ইলেকট্রনগুলা একমুখী স্পিনে প্রবেশ করে, তখন কিন্তু এরা বেশ স্টেবল অবস্থায় থাকে। একটা ইলেকট্রন যখন বিপরীতমুখী স্পিনে এসে পেয়ার তৈরি করে, তখন কিন্তু এর কিছুটা শক্তি খরচ হয়, পেয়ারিং এনার্জি খরচ হয়। অর্থাৎ বিপরীতমুখী স্পিনে ইলেকট্রনগুলো প্রবেশ করার সময় শক্তি ব্যয় করে এসে পেয়ার তৈরি করে। তো যখন আমরা শক্তি দিব, তখন এই পেয়ারগুলাই আগে ভাঙবে। তো যখন এইভাবে শক্তি দিয়ে আমি I প্লাস আয়ন তৈরি করে ফেলবো, তখন এই যে এইখান থেকে একটা ইলেকট্রন নাই হয়ে যাবে। তো যদি ইলেকট্রনটা নাই হয়, এই অবস্থায় দেখা যাচ্ছে এর বিজোড় ইলেকট্রন 2টা। তো বিজোড় ইলেকট্রন 2 মানেই I প্লাস আয়নের যোজনী কিন্তু 2। তো আবার স্বাভাবিকভাবেই চিন্তা করে দেখো, যখন এই আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, অর্থাৎ তার বিজোড় ইলেকট্রন যেখানে ছিল, যে অরবিটালে ছিল, একটা অরবিটালে, এটাকে আমরা 5pz অরবিটাল বলতে পারি। 1 2 3 4 5, স্বাভাবিকভাবে এরকম যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন ঠিক এই অরবিটালটাতেই সেই ইলেকট্রনকে নিয়ে নিবে। তো দেখা যাচ্ছে সবগুলা জোড় হয়ে গেছে। জোড় হয়ে যাওয়া মানেই আর কোনো ফাঁকা অরবিটাল আপাতত নাই। ঠিক আছে? আপাতত 5p তে আর কোনো ফাঁকা অরবিটাল নাই, এবং এমন কোনো অরবিটাল নাই যেখানে বিজোড় ইলেকট্রন আছে। সুতরাং এর যোজনী শূন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর কিন্তু আবার 5d অরবিটালও আছে, যেখানে কোনো ইলেকট্রন নাই। এই তো 5d অরবিটাল আছে যেখানে কোনো ইলেকট্রন নাই। আচ্ছা, তো এই বেসিকটুকু আশা করি বোঝা গেল। তাহলে এইবার আমরা আজকের মেইন আলোচনায় ঢুকি। I3 প্লাস, প্রথমত আমরা I3 প্লাস আয়নটাকে বানাই। দেখি এটাকে কিভাবে বানানো যায়। I3 প্লাস। তো ক্লাসে আমি তোমাদেরকে অনেকবার বলছি, যখন কোনো আয়নের মধ্যে প্লাস চার্জ তৈরি হয়, প্লাস চার্জগুলো মেইনলি সেন্ট্রাল অ্যাটমে থাকে। আর যদি কোনো একটা মূলকের মধ্যে, যৌগ মূলকের মধ্যে দেখো মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জগুলো সাধারণত পেরিফেরাল অ্যাটমে থাকে। ঠিক আছে? চারপাশে যে সারাউন্ডিং অ্যাটমগুলো আছে সেখানে থাকে। আচ্ছা, এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাই। এই তো 3টা আয়োডিন পাশাপাশি 3টাকে রেখে দেই, এই যে এই 3টা। এখন এই প্লাস চার্জ সবসময় কেন্দ্রীয় মৌলের মধ্যে থাকবে, দিয়ে দিলাম কেন্দ্রীয় মৌলের মধ্যে। তো যখন এই প্লাস চার্জ তৈরি হয়, তখন আমরা দেখতে পাচ্ছি এর যোজ্যতা স্তরে 2টা বেজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ 2টা যোজনী থাকে। আমরা 2টা যোজনীকে দুই দিকে দেখায় দিলাম, আর 2টা থাকে পেয়ার্ড ইলেকট্রন, এদেরকে আমরা উপরে নিচে দিয়ে দিলাম এইখানে। আচ্ছা, আর নরমালি আয়োডিনের আমরা জানি, নরমাল আয়োডিনের কি থাকে, এই যে একটু আগে আমরা দেখে আসছি, এখানে 3টা থাকবে পেয়ার
আর একটা থাকবে আনপেয়ার। তাহলে তিনটা পেয়ারকে লিখে দিলাম, আর একটা আনপেয়ার ইলেকট্রন এখানে লিখে দিলাম। এই তো এই এই এবার যে যোজনীগুলো আছে আমরা যোজনীগুলোকে শেয়ার করি। এই তো সমযোজী বন্ধন, সমান সমান যোজনী শেয়ার করে যে বন্ধন তৈরি করবে আমরা তাকে বলবো সমযোজী বন্ধন। এইভাবে কিন্তু আমরা I3+ আয়নের স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারি, যেখানে দুইটা সমযোজী বন্ধন আছে আর মাঝখানে আয়োডিনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, তো স্ট্রাকচার তো আমাদের জানা হয়ে গেল। যখনই আমরা এরকম ইলেকট্রনিক স্ট্রাকচার জানতে পারবো, তখন আমরা খুব সহজেই ওই যৌগের বা ওই আয়নের জিওমেট্রি আলোচনা করতে পারবো। ঠিক আছে, অরবিটাল জিওমেট্রি। আসলে পরীক্ষা যদি প্রশ্ন আসে বলে দিবে অরবিটাল জিওমেট্রি কি, তারপর আসবে যে শেপ, মলিকিউলার শেপ বা আয়নিক শেপ, এটা কি। এই তো ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু অলরেডি দেখাই দিছি, এটাকে আমরা বলবো যে এই আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সংকরায়নটা নিয়ে কথা বলি। সংকরায়ন খেয়াল করে দেখো, মাঝখানে যে আয়োডিনটা আমরা বানাইছি, এই তো মাঝখানে যে আয়োডিনটাকে আমরা বানাইছি, এই আয়োডিনে দুইটা আছে লোন পেয়ার, আর দেখা যাচ্ছে দুইটা আছে বন্ড পেয়ার, দুইটা লোন পেয়ার দুইটা বন্ড পেয়ার। তার মানে টোটাল ইলেকট্রনিক ডোমেইন কয়টা আছে, যেখানে তারা ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ এই অরবিটাল গুলাকে আমরা বলি ইলেকট্রনিক ডোমেইন। তো নাম্বার অফ ইলেকট্রনিক ডোমেইন দেখা যাচ্ছে 4, যাকে আমরা ইংরেজিতে বলি স্টেরিক নাম্বার, SN। তো স্টেরিক নাম্বার যদি 4 হয়, দ্যাট মিন্স এই আয়োডিনের চারপাশে 4টা ডোমেইন আছে। এই আয়োডিনের চারপাশে 4টা ডোমেইন আছে, যে 4টা ডোমেইন দেখতে এরকম হবে। এই তো আমরা এইভাবে দেখাই, এই একটা, এই একটা, এই, আর হচ্ছে এই। তো 4টা ইলেকট্রনিক ডোমেইন বা 4টা অরবিটাল তারা ম্যাক্সিমাম দূরত্বে অবস্থান করবে। আর ম্যাক্সিমাম দূরত্বে অবস্থান করতে যে এটাকে আমরা দেখতে পাই, সে চতুস্তলক কাঠামো লাভ করে। চতুস্তলক চতুস্তলক কাঠামো লাভ করে। এবং খেয়াল করে দেখো, এই চতুস্তলক কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি যেগুলা যে বন্ডগুলা তৈরি হয়েছে, সেই বন্ডের মধ্যে একটা s অরবিটাল পার্টিসিপেট করতেছে, আর এখানেও তো ইলেকট্রন আসলো, তাই না, এখানেও ইলেকট্রন আসলো, এই এই, আর 3টা p অরবিটাল পার্টিসিপেট করতেছে। সুতরাং এর সংকরায়ন হলো গিয়ে sp3, sp3 সংকরায়ন। অর্থাৎ ট্রাই আয়োডোনিয়াম এর মধ্যে sp3 সংকরায়ন দেখা যায়। তাহলে আমরা ইলেকট্রনিক ডোমেইনগুলোকে কমপ্লিট করি। এই যে এই দুটোকে আমরা এইভাবে দেখাই দিলাম, যেখানে লোন পেয়ার একদম পরিপূর্ণ। এই যে এটা, এই এই এই, আর হচ্ছে গিয়ে এটা, আর এটার উপরে প্লাস চার্জ। তাহলে আর বাকি দুটার মধ্যে কি ছিল, বাকি দুটার মধ্যে এরকম বিজোড় ইলেকট্রন ছিল। এখন এদিক থেকে আরো আয়োডিন এসে কি করলো, আরো আয়োডিন এসে এইভাবে বন্ধন তৈরি করলো, আরো আয়োডিন এসে কি করলো, এইভাবে বন্ধন তৈরি করলো এবং অরবিটালটাকে পরিপূর্ণ করে দিল। তো আমরা দেখতে পাচ্ছি এই আয়োডিন ট্রাই আয়োডিনিয়াম আয়নটা, এটা কিন্তু সরল রৈখিক না, এটা এরকম কৌণিক শেপের। এই যে এরকম কৌণিক শেপের, ঠিক যেমন পানি কৌণিক শেপের ছিল, H2O। এখানে অক্সিজেনেরও কিন্তু দুইটা আছে লোন পেয়ার আর দুইটা আছে বন্ড পেয়ার। এই অক্সিজেনেরও sp3 সংকরায়ন, অর্থাৎ এটাও চতুস্তলক কাঠামো, তাই না, চতুস্তলক কাঠামো হওয়ার কথা। আচ্ছা, এখন এটাকে আমরা বলবো যে অরবিটাল জিওমেট্রি। অর্থাৎ অরবিটাল গুলাকে যদি আমরা দেখাই, অরবিটাল গুলা চতুস্তলক কাঠামো তৈরি করে। কিন্তু যেহেতু এখানে লোন পেয়ার আছে, আমরা জানি লোন পেয়ার গুলা বেশি বিকর্ষণ করে। VSEPR থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা অনুসারে আমরা জানি যে লোন পেয়ার গুলা বন্ড পেয়ারকে একটু বেশি বিকর্ষণ করে। তো বন্ড পেয়ার গুলা বেশি বিকর্ষণ পেয়ে কিছুটা চুপসে যাবে। তো এটা সুষম চতুস্তলক থাকবে না, এটা হয়ে যাবে বিকৃত চতুস্তলক। যদি 4টাই বন্ড পেয়ার থাকতো তাইলে হতো সুষম চতুস্তলক, কিন্তু যেহেতু 4টা বন্ড পেয়ার নাই, দুইটা আছে লোন পেয়ার, এটা বিকৃত চতুস্তলক হয়ে গেছে। এটাকে আমরা বলি অরবিটাল জিওমেট্রি। এর জ্যামিতিটা এরকম। যদি প্রশ্ন আসে যে শেপ, এই যৌগটার শেপ কি, যৌগটার আকৃতি কি, আকৃতির মধ্যে কিন্তু আমরা লোন পেয়ারটাকে আর কাউন্ট করি না। আকৃতির মধ্যে আমরা শুধুমাত্র বন্ড পেয়ার গুলাকেই কাউন্ট করি। তাহলে দেখি তো বন্ড পেয়ার গুলা কেমন হবে। এই তো মাঝখানে আয়োডিন, আর এইদিকে একটা আয়োডিন, এইদিকে একটা আয়োডিন।
তার মানে এটা কিন্তু পানির মতো ভি শেপের হয়ে গেছে, উল্টা ভি, ভি শেপ। অর্থাৎ শেপের বেলায় আমরা লোন পেয়ার গুলাকে কাউন্ট করব না, আর যদি বলে অরবিটাল জিওমেট্রি, সেখানে লোন পেয়ার যে অরবিটালের মধ্যে থাকে সেই অরবিটাল গুলোকে আমরা কাউন্ট করব। আচ্ছা, তো এই হয়ে গেছে, এই হচ্ছে ট্রাই আয়োডোনিয়াম আয়নের যাবতীয় সবকিছু। এবার আমরা বের করব I3 মাইনাস ট্রাই আয়োডাইড আয়নের সংকরায়ন কি, এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি, এটার সবকিছু এভরিথিং আমরা বের করি। তো আমরা একটু আগে দেখলাম যখনই একটা যৌগ মূলকের মধ্যে বা একটা মূলকের মধ্যে নেগেটিভ চার্জ থাকবে, নেগেটিভ চার্জ সব সময় প্রান্তীয় অ্যাটমগুলোর উপরে থাকবে। তো আমরা এই সাইডে একটা অ্যাটমের উপরে নেগেটিভ চার্জ দেখায় দিলাম। তো আমরা দেখতেই পাইছি যেহেতু I মাইনাস হয়ে গেছে, I মাইনাসের যোজনী কিন্তু শূন্য, তো এটার যোজনী শূন্য, অর্থাৎ একটাও বিজোড় ইলেকট্রন নাই, সবগুলা জোড়বদ্ধ ইলেকট্রন হয়ে গেছে। তাহলে সবগুলো ইলেকট্রনকে আমরা দেখাই এইভাবে, চারটা জোড়বদ্ধ ইলেকট্রন আছে, 1 2 3 4। এখন তোমরা প্রশ্ন করবে যে ভাইয়া আপনি এই চারটাকে এক সাইডে কেন দেখাইছেন, এই সাইডে কেন দেখান নাই? এই সাইডে দেখাই নাই একটা কারণে, কারণ এই আয়োডাইডের কিন্তু 5d অরবিটাল গুলা ফাঁকা আছে, এই ফাঁকা অরবিটালে সেই ইলেকট্রন নিতে পারবে এবং এইখানেই সেই ইলেকট্রন নিবে। তো চিন্তা করে দেখো কোত্থেকে নিবে। আচ্ছা, তারপরে এটা, আর এই আয়োডিন তো নরমাল, এই আয়োডিনটা হচ্ছে নরমাল, যেমন এটা, এই রিঅ্যাকশনটা আমি দেখায় দেই। ট্রাই আয়োডাইড কিভাবে তৈরি হয়, আমরা যখন আয়োডিন সলিউশনের মধ্যে বা পটাশিয়াম আয়োডাইড সলিউশনের মধ্যে আয়োডিনকে চালনা করি, তখনই কিন্তু এই পটাশিয়াম ট্রাই আয়োডাইড তৈরি হয়। এই তো পটাশিয়াম ট্রাই আয়োডাইড তৈরি হয়, বর্ণহীন হয়ে যায় এটা আয়োডিনটা। তো খেয়াল করে দেখো নরমাল যে আয়োডিন আছে, নরমাল আয়োডিন দেখতে এরকম, এই তো একটা করে যোজনী থাকে, এই যোজনী দিয়েই I2 তৈরি হয়, এই তো এই যোজনী শেয়ার করে I2 তৈরি হয়। এটা হচ্ছে আমাদের নরমাল আয়োডিন। আচ্ছা, তো আয়োডাইডের সাথে আয়োডিন কিভাবে সংযুক্ত হয়? এই আয়োডিনটা একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, I2 টা আয়োডাইডের কাছে একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে। আয়োডিন তার একটা লোন পেয়ার আয়োডাইডের কাছে দিয়ে দেয়, এই তো এই আয়োডাইডকে দিয়ে দিবে। যখন কোন একটা অ্যাটম একাই দুইটা ইলেকট্রন দিয়ে দেয় কাউকে, এই বন্ধনটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেট বন্ধন। অর্থাৎ বন্ধন তৈরি করার জন্য I মাইনাস আয়নের পর্যাপ্ত যোজনী ছিল না, কিন্তু সে বন্ধন তৈরি করবে। সেই জন্য এই আয়োডিনটা, এই আয়োডিনটা একাই দুটো ইলেকট্রন দিয়ে তাকে বন্ধন তৈরিতে সহায়তা করছে বা কোঅর্ডিনেট করছে, এটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড বা সন্নিবেশ বন্ধন। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি I3 মাইনাসটা তৈরি হয়। তাহলে এবার আমরা এটা সংকরায়নটা বোঝার চেষ্টা করি, মাঝখানে যে আয়োডিনটা আছে তার সংকরায়ন কত। তো খেয়াল করে দেখো এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার দুইটা আছে লোন পেয়ার, আর একটা লোন পেয়ার বন্ড পেয়ার হয়ে গেছে, দুইটা আছে বন্ড পেয়ার। তো টোটাল 4, 4 যদি হয়, এটাও কিন্তু sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ মাঝখানে যে আয়োডিনটা আছে এটার সংকরায়ন হচ্ছে sp3। আর মাইনাস চার্জ বিশিষ্ট যে আয়োডিনটা আছে এটা সংকরায়ন কত, এটা একটা মজার প্রশ্ন, এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, তো এই যে সাইডের যে মাইনাস আয়োডিনটা আছে এটার সংকরায়ন যদি আমরা ব্যাখ্যা করতে চাই, এখানে দেখতে পাবো যে টোটাল 1 2 3 আর এই 4, চারটা আছে লোন পেয়ার। আচ্ছা, আমরা এখানে দেখাই দিচ্ছি, চারটা আছে লোন পেয়ার। আর এই যে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হলো, এটা কিন্তু একটা সিগমা বন্ধন, এটা একটা বন্ড পেয়ার প্লাস একটা বন্ড পেয়ার, অর্থাৎ টোটাল এরকম 5টা অরবিটাল ইলেকট্রন দ্বারা ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ 5টা ইলেকট্রনিক ডোমেইন তৈরি হয়েছে। তো আমরা জানি নাম্বার অফ ইলেকট্রনিক ডোমেইন, এটাকে বলা হয় স্টেরিক নাম্বার। আর স্টেরিক নাম্বার অনুসারেই সংকরায়ন চিহ্নিত হয়। যেহেতু 5টা আছে, 5টা থাকা মানে একটা s, 3টা p আর একটা d, টোটাল এই 5টা অরবিটাল তারা সংযুক্ত হয়ে মিশ্রিত হয়ে সংকর তৈরি করবে। এই 5টা অরবিটাল কারা? এই তো এখানে আবার দেখাচ্ছি, এটা এই যে I মাইনাস, এখানে 5s এটা, আর এখানে 3টা p, আর এই জায়গায় একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়েছে যেটা আয়োডিন থেকে আসছিল, আয়োডিন থেকে যেটা আসছিল, অর্থাৎ একটা s 3টা p এবং একটা d, sp3 d
সংকর তৈরি হয়। বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট এবং মজার কিছু তথ্য। এখন আমরা যদি এটার অরবিটাল জিওমেট্রি বের করতে চাই তাহলে কেমন হবে? আমি মাইনাসটার একটা জিওমেট্রি দেখাই দিচ্ছি। এই তো এই মাইনাসটা। তো যখন sp3d হয় আমরা জানি এটা হয় ত্রিকোণাকার দ্বিপিরামিড। তো ত্রিকোণাকার দ্বিপিরামিডে অক্ষ বরাবর উপর নিচে যারা যারা থাকে এদেরকে বলা হয় এক্সিয়াল পজিশন বা অক্ষীয় অবস্থান। আর এই ত্রিভুজ বা ত্রিকোণ বরাবর যারা থাকে এদেরকে বলা হয় ইকুয়েটোরিয়াল অবস্থান। তো যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তারা থাকবে অক্ষীয় অবস্থানে। ঠিক আছে, তারা থাকবে কি অক্ষীয় অবস্থানে। তো এই তো I2 সে একটা লোন পেয়ার তাকে দিয়ে দিস। আচ্ছা, আর এই সাইডে আর কিছু নাই, একটা লোন পেয়ারই তৈরি করবে, মানে লোন পেয়ার ছিল ঠিক এইভাবে। এটা হচ্ছে তার অরবিটাল জিওমেট্রি। এবং অরবিটাল জিওমেট্রিটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড, কিন্তু এটা সুষম হবে না, এটা হচ্ছে বিকৃত ত্রিকোণাকার দ্বিপিরামিড। এটা হচ্ছে গিয়ে বিকৃত ত্রিকোণাকার বা ট্রাইগোনাল বাইপিরামিড, দ্বিপিরামিড, দ্বিপিরামিড। আচ্ছা, আর যদি পুরা i3 মাইনাসের স্ট্রাকচার চাই তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? যেহেতু মাঝখানে আছে sp3, তো কেন্দ্রীয় মৌলটা sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ এটা হচ্ছে চতুস্তলক কাঠামোর। চতুস্তলক কাঠামোর এই তো এরকম, এইখানে একটা অরবিটাল, এইখানে একটা, আর এইখানে হচ্ছে মাইনাস, তাকে দিয়ে দিছে, আর এই হচ্ছে গিয়ে নরমাল আয়োডিন। তো এটার অরবিটাল জিওমেট্রি হচ্ছে বিকৃত চতুস্তলক, একদম পানির মতোই। আচ্ছা, পানির মতোই সহজ। তারপর আর এটা যদি শেপ চাই, শেপটা কিন্তু পানির মতো কি হবে? উল্টা ভি শেপের হবে বা অ্যাঙ্গুলার শেপের হবে। তো আশা করি এই সবগুলা জিনিস, সবগুলা তথ্য আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাআল্লাহ এর পরের কোনো পর্বে হয়তোবা আমরা এর বিভিন্ন যোজনী নিয়ে কথা বলবো, কিভাবে এরা বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করে, বিভিন্ন অ্যাসিডের নাম কি হবে, এরা কিভাবে রিঅ্যাকশন করে, সবকিছু আমরা এক এক করে আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যা যা বোঝাইছি, যা পড়াইছি, এটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, নলেজ শেয়ার করতে থাকো। এতে করে নলেজ গেইন যেমন হবে, ঠিক তেমনি বন্ধুত্বও তৈরি হবে। দেখবা যে এমন একটা সার্কেল তুমি পেয়ে গেছো, একটা নলেজ বেসড একটা সার্কেল, যেখানে তোমরা এই রিলেটেড কথাবার্তাই বলবা। এতে করে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বাড়বে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, এবং সহজ কথায় অনেক ভালো হবে। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।